ঘুরে দেখব ব্যান্ডেলের রাজহাট গ্রামের লাহিড়ী বাবার আশ্রম। এই ভিডিওতে থাকছে কিভাবে পৌঁছাবেন, কতক্ষণ খোলা থাকে, ভোগ কোথায় পাবেন ও খরচ, এখানে থাকতে হলে কি করবেন ও রুম ভাড়া কত। তো চলুন ঘুরে আসি লাহিড়ী বাবার আশ্রম। কিভাবে যাবেন? এই আশ্রমের কাছাকাছি রেল স্টেশন বলতে ব্যান্ডেল জংশন। হাওড়া বর্ধমানের মেন লাইন লোকাল ধরে চলে আসতে পারেন ব্যান্ডেল স্টেশনে। যদি শিয়ালদা থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে হাওড়া বর্ধমানের মেন লাইন লোকাল ধরেও কিন্তু পৌঁছে যাওয়া যায় ব্যান্ডেল জংশন। এবার ব্যান্ডেল স্টেশনে নেমে কি করবেন? এখানে একটি টোটোই চেপে বসুন। শেয়ারে পেলে ভাড়া নেবে 20 টাকা, আর যদি লোক না হয় তাহলে টোটো আপনাকে রিজার্ভ করতে হবে, যার ভাড়া 100 টাকা। টোটো হোক আর অটোই হোক, কথা বলে নেবেন যেন আশ্রমের গেটের সামনেই যেন নামায়। মেন রোড থেকে আশ্রম কিন্তু অনেকটা হাঁটা পথ। কিছু কিছু অটো কিন্তু ভেতরে ঢোকে না, মেন রোডেই নামিয়ে দেয়। সেই জন্য আগে থেকে কথা বলে নেবেন। মেন রোড অর্থাৎ জিটি রোড থেকে গ্রামের মধ্যে দিয়ে পথটা কিন্তু বেশ ভালো, ঢালাই রাস্তা আর দুদিকে বাঁশ গাছ, আম গাছ, সব মিলিয়ে এক কথায় পুরো মনকে স্নিগ্ধ করা সবুজ। আমরা পৌঁছে গেলাম আশ্রমের গেটের সামনে। পার্কিংয়ে গাড়ি রেখে এগিয়ে চললাম গেটের দিকে। এই হলো আশ্রমের গেট। আশ্রমের নাম শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয়। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর মতে মানবদেহ হলো আধার এবং এটাই তার ঘর অর্থাৎ আলয়, তাই এত সুন্দর নামকরণ এই আশ্রমের। প্রবেশ করে ডান দিকে সুন্দরভাবে সাজানো মহাদেবের মূর্তি এবং সামনে শ্বেত পাথরের ফোয়ারা। দুদিকে দুটি হাতি সাদর অভ্যর্থনা জানাচ্ছে। তারপর দেখতে পেলাম রাজহাঁস, সব আপন মনে খেলা করছে, ঘুরে বেড়াচ্ছে। পুরো পথে সুন্দর আলপনা অঙ্কিত করা রয়েছে, আর পথের দুধারে গোলাপের বাগান। কোনো গাছে ফুল ধরেছে, আবার কোনো গাছে ছোট্ট কুড়ি। ডান দিকে দেখতে পেলাম মা দুর্গা পালকি করে যাচ্ছেন। এইখানে মা দুর্গার পৃথিবীতে আগমন অথবা কৈলাসে গমন, এই ধরনের প্রতিরূপকে তুলে ধরা হয়েছে। আজকে এসেছি আর আজকেই এত জল, মানে শীত। আজকে কত তারিখ? 30 নভেম্বর, আর আজকেই এত জল। ডান দিকে রয়েছে মা জগদ্ধাত্রীর মন্দির। আশ্রম পিতা সাধনায় দেবীর দর্শন পেয়েছিলেন, এই রূপেই তিনি দেবীকে দেখেছিলেন। এখানে মায়ের পূজা শুরু হয়েছিল 2014 সাল থেকে। এরপর আমরা জুতো জোড়া নির্দিষ্ট স্থানে খুলে এগিয়ে চললাম। এখানে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে, আর জুতো রাখতে নিল মাত্র 2 টাকা করে। প্রথমে এলাম ভোগের কুপন কাটতে। এই যে কাঁচের ঘরটা দেখতে পাচ্ছেন, ওটাই উপাসনা কক্ষ, আর ভোগের কুপনও সংগ্রহ করতে হবে এখান থেকেই। ভোগের মূল্য 80 টাকা করে এবং কুপন দেবার সময় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর ভোগে কি খেলাম তা তো অবশ্যই বলবো। আগে ঘুরে আসি মন্দির। এই উপাসনা কক্ষের ভেতরে ছবি তোলার অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। তবে বাইরে কক্ষের পাশেই কত সুন্দর রাধাকৃষ্ণের ঝোলাই দোলার অপরূপ মূর্তি রয়েছে, মন তৃপ্ত হয়ে যাবে। এই উপাসনা কক্ষের উল্টো দিকেই দেখলাম আমাদের 3 মহাপুরুষের মূর্তি বসানো রয়েছে। স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল নক্ষত্র নেতাজি সুভাষচন্দ্র বসু। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী নদিয়া জেলার ঘূর্ণি নামক জায়গায় এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা গৌরমোহন লাহিড়ী এবং মাতার নাম
মুক্তকেশী দেবী। তিনি ছিলেন পিতামাতার কনিষ্ঠ পুত্র। মাতার মৃত্যুর পর বাড়িঘর বন্যায় ভেসে গেলে তিনি সপরিবারে বারাণসীতে চলে যান। তিনি বারাণসী কলেজে তার লেখাপড়া সম্পূর্ণ করেন। ইংরেজ সরকারের সামরিক প্রকৌশল বিভাগের হিসাব রক্ষক হিসেবে তিনি কর্মে যোগ দেন। এই সূত্রে তিনি দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। 1861 সালে হিমালয়ের রানীক্ষেতে তিনি বদলি হন। ওখানেই বাবাজি মহারাজের দর্শন লাভ করেন তিনি, যিনি ক্রিয়াযোগের কৌশলগুলো শিখিয়ে তাকে দীক্ষা দেন। বাবাজি মহারাজ বলেছিলেন যে তার বাকি জীবনটি যেন জনসাধারণের মধ্যে ক্রিয়াযোগের কৌশলগুলি প্রচার করার কাজে উৎসর্গ করে। 1895 সালের 26শে সেপ্টেম্বর যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় শরীর ত্যাগ করলেন এবং মহাসমাধি দিলেন। এই কাজের দায়িত্ব পর শিষ্যদের মারফত বর্তমানে দায়িত্বভার সামলাচ্ছেন হুগলির উত্তরপাড়ার নিবাসী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। মন্দির দর্শন করে মন তৃপ্ত হয়ে গেল। মন্দিরের ভেতর আমি দর্শন করলাম 3 জন যোগ পুরুষের বিগ্রহ। একজন মহাত্মা বাবাজি মহারাজ, দ্বিতীয় যোগীরত্ন শ্রী শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্য মহাশয় এবং তৃতীয়টি যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহারাজ। এখানে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, গণেশের মন্দির, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির, জগন্নাথ দেবের মূর্তি এবং বুদ্ধদেবের মূর্তি। অপূর্ব সুন্দর পুরো জায়গাটি। বৃষ্টি না পড়লে হয়তো আরো ভালোভাবে দেখাতে পারতাম আপনাদের। ভিডিওটা মোটেই আমার মনঃপূত হয়নি, একটু ক্ষমা করে দেবেন দৃশ্যপট ঠিকঠাক তুলে না ধরার জন্য। এবার মন্দির থেকে বেরিয়ে যাব ভোগ খেতে। ভোগ খাওয়ার টাইম বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ভোগঘর মেন গেটের বাইরে। তার আগে এত সুন্দর পরিবেশে থাকার বিষয়টা একটু জানিয়ে দিই। থাকার জন্য যোগাযোগ ওই যে কাঁচের ঘরটা দেখালাম, ওই উপাসনা কক্ষেই কিন্তু যোগাযোগ করতে হবে। ফোন নম্বরেও যোগাযোগ করতে পারেন। থাকার জন্য ব্যবস্থা আছে, যদি কেউ থাকতে চান তো এখানে থাকতে পারেন এই সুন্দর পরিবেশে। তো এখানে থাকতে গেলে মানে দুজন অ্যাডাল্ট বাবা মা আর একজন মানে 12 বছর পর্যন্ত যদি কোনো বাচ্চা থাকে, তো তাদের ভাড়া হচ্ছে একদিনের জন্য ভাড়া 1200 টাকা। 12টায় চেক ইন আর 11টায় চেক আউট পরের দিন আর কি। আর খাওয়া দাওয়া মানে যেদিন আপনি আসবেন সেই দিনটাই মানে এসে আপনাকে ভোগটা খেতে হবে। কিন্তু তারপর থেকে মানে চা বিস্কুট রাত্রে খাবার তারপরের দিনে কিছু খাইয়ে তবে ওরা ছাড়বে, মানে খাবার দাবার সব কিছু নিয়ে কিন্তু 1200 টাকা। কিন্তু 12 বছরের পরে যদি বাচ্চার বয়স হয়ে যায় তখন হয়ে যাবে 1700 টাকা। এখানে গিজার কিন্তু মানে নেই। যদি শীতকালে খুব অসুবিধা হয় ওদেরকে বললে ওনারা গরম জল করে দেবেন। এটা হলো থাকার জায়গা। এখানে যদি কেউ থাকতে চান এখানে থাকতে পারেন। এটা হচ্ছে থাকার জায়গা। এবার মেন গেট থেকে বেরিয়ে ভোগ ঘরের দিকে যাচ্ছি। মন্দিরের গেট সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা খোলা থাকে। দর্শন করতে হলে আপনাকে এই সময়ের মধ্যেই কিন্তু আসতে হবে। একটি ঘরে চেয়ার টেবিল বসিয়ে খুব সুন্দর খাবার দাবারের ব্যবস্থা। আমরাও একটা টেবিলে বসলাম। এদিন ভোগের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল,
কুমড়ো আলুর তরকারি, সোয়াবিন আলুর তরকারি, পাঁপড় ও আমড়ার চাটনি। কি অপূর্ব স্বাদ! ও আর তো ভুলেই গেছি, খাবারের মেনুতে ছিল পায়েসও। মন তৃপ্ত হয়ে গেল এখানের ভোগ খেয়ে। ভোগ খাওয়ার পর বৃষ্টিতে আর বেশি ঘুরতে পারিনি। কাছেই